আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কিছু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি এবং যেগুলা থেকে কিছু আমরা শিখতে পারি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকের বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। সেই বিষয়টি হচ্ছে যে আপনার বাবা এবং ছেলের যুদ্ধ। বিষয়টি শুরু হয়েছে বাবা ছেলে বাবাকে 12 বছর ধরে সিঙ্গাপুর প্রবাস থেকে বিশ্বাস করে সব টাকা অর্থ বাড়ি করার জন্য সবকিছু ছেলে বাবার কাছে পাঠিয়েছে। একটি পর্যায়ে ছেলে দেশে এসে দেখলেন যে ওনার মা মারা গেল। মা মারা যাওয়ার পরেই বাবা আরেকটি বিয়ে করলেন এবং সব সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। এখন প্রশ্ন হলো, আচ্ছা আসলে কে কাকে বিশ্বাস করবে? এই পৃথিবীতে বাবা হচ্ছে সবচেয়ে একটি, যে বাবা জন্ম দিলেন ওনাকে তো বিশ্বাস না করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে বাবাকে বিশ্বাস করলেন, বাবাই ওনাকে ঠকিয়ে দিল। এটা আসলে কেমন হলো বিষয়টা? এটাই হচ্ছে সামাজিক অবক্ষয়। তাহলে কি আজকে আমরা এখান থেকে শিখবো যে বাবাকে আর বিশ্বাস করা যাবে না? না, আমি এটা বলবো না। কেন বাবাকে বিশ্বাস করা যাবে না? অবশ্যই বাবাকে বিশ্বাস করা যাবে। আরেকটি বিষয় হলো, দেখেন, মানে বিষয়টা দেখেও আমার কাছে খুবই একটু অন্যরকম মনে হলো। সেই বিষয়টা হচ্ছে যে আহ সামাজিক একটি বিষয় থাকে প্রত্যেকটি জায়গায়। সামাজিক যে আহ সালিশের বিষয়গুলা, সেই বিষয়গুলা প্রাচীনতম অনেক আগে থেকে চলে আসছে এবং এইভাবেই চলতেছে। এবং এটা আমরা সবাই বিশ্বাস করি এবং আমাদের রাষ্ট্র এবং গভর্নমেন্ট এবং আমাদের কোর্ট বলেন, সবাই এটাকে প্রায়োরিটি দিয়ে থাকে, সামাজিক বিচারটাকে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে সামাজিক বিচারে কিছু যারা সালিশদার আছেন তারা একটা পক্ষের কাছে তারা বিক্রি হয়ে যান। তো যখনই বিক্রি হয়ে যান তখনই কিন্তু আর এই বিষয়টি সমাধান হয় না। এটা আরো বড় আকার ধারণ করে। তো আমি বিশেষ করে যে বিষয়টি বলতে চাচ্ছি যে বাবা ছেলের মাঝে তৃতীয় পক্ষ কেন আসবে? আমার প্রশ্ন হলো, এই বাবা ছেলেকে বঞ্চিত করেছেন। আমার কথা হলো যে ছেলেই বাবাকে বলবে যে বাবা আপনি আমাকে কেন বঞ্চিত করলেন। এখানে অন্য কোনো পক্ষ আসবে না। কারণ অন্য পক্ষ যখনই আসলে পরেই মনে করেন এই সমস্যাটা সৃষ্টি হয়, আরো বড় আকার ধারণ করে। তো আপনারা দেখেছেন, এটা হচ্ছে কুষ্টিয়া জেলায় এবং হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, মহিষডাঙ্গা গ্রাম, উজানগাঁও হচ্ছে ইউনিয়ন। এখানে আজকে আমি গিয়েছিলাম এবং আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো ওনাদেরকে বোঝাতে পারিনি। এই জন্য পারিনি, বাবাকে কিছুটা ম্যানেজ করতে পেরেছি এবং ছেলে ম্যানেজ হয়েছে। এখন বাবা বলতে চাচ্ছে যে ওনাদের যে দলপ্রধান আছে, ওনার যাদেরকে নিয়ে একটি গ্রুপ ইউনিটি করেছে, ওই দলপ্রধান না বললে উনি ছেলের সাথে শেষ করবেন না। তো এই জিনিসটা আসলে আমার কাছে অনেক বেদনাদায়ক মনে হয়েছে যে বাবা ছেলের সাথে মিলে যাবে এখানে, আরেকজন দলনেতা বললে মিলবে আর না হলে মিলবে না। এটা আসলে এক কথায় এটা সামাজিক অবক্ষয় এবং খুবই কঠিন একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে। আমি চাই এই বিষয়টি বাবার ছেলে এক জায়গায় বসে ওনারা বিষয়টি সমাধান করবেন। এই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমি ব্যর্থ হয়েছি। এই জন্য বলবো, আমি আজকে বিষয়টি সমাধান করতে পারিনি। কেন পারিনি? যখনই বাবা বললেন যে উনি ওনার দলনেতা যে আছে তার কথা ছাড়া উনি কোনো ধরনের মীমাংসা করবেন না, এই জায়গাটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তো আমি আজকের এই বিষয় থেকে আপনারা যারা আছেন, এই ঘটনাটি আপনাদের এই জন্য তুলে ধরলাম যে প্রবাসীরা, বিশেষ করে প্রবাসীরা এত নির্যাতিত। হ্যাঁ, আমি এই প্রবাসী ভাইদেরকে বলবো যে আসলে আপনারা আজকের গণনা থেকে আমি বলবো যে আপনারা দেশে যখনই আপনাদের একজন মানুষকে বিশ্বাস করে সব টাকা পয়সা আপনারা পাঠাবেন না। আপনারা অবশ্যই একটা সাপোর্টিং রাখবেন এর সাথে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু মেনে চলবেন। আর আসলে এই বিষয়ে আমি কথা বলতে গিয়ে আমি আসলে কি বলবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। এর কারণ হচ্ছে, এটা কেমন কথা? মানে বাবার কাছে ছেলে নিরাপদ না, বাবার কাছে ছেলের সঞ্চিত গচ্ছিত টাকা পয়সাগুলো নিরাপদ না, তাহলে আসলে মানুষ কোথায় যাবে? কে কাকে বিশ্বাস করবে? আর আরেকটি বিষয় হচ্ছে, খুবই হাস্যকর একটি বিষয়, সেটা হচ্ছে আরেকটি বিষয় যে আমরা জানতে পারলাম যে ছেলে একটি গ্রুপ করেছে এবং ছেলে নাকি ওইখানে ছাগল দিয়ে আয়োজন করেছে, খেয়েছে। কেন বাবার পক্ষের লোকদেরকে বললো না? এই জন্য দ্বন্দ্বটা আরো বেড়ে গিয়েছে। তা আমার কথা হচ্ছে, এখানে ছেলে আর বাবা দুইটা পক্ষ হবে কেন? ছেলে আর বাবা তো একটা পক্ষ। এখানে আমাদের এই চিন্তা চেতনাটাই আসবে কেন? তো সেই জায়গা থেকে আমরা চাই আমাদের অদূর ভবিষ্যতে আমাদের এইভাবে আর কোনো ধরনের ঘটনা না ঘটুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।